আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। কথাগুলো বলে নামিরা আর দাঁড়ালো না, সে চলে গেল নিজের ফ্ল্যাটে। অন্যদিকে সোনিয়া এখনো দাঁড়িয়ে আছে। আমিনুর খানের পেছন পেছন নিবিড়ও এসেছিল। সে তার বোনের একটা কথাও শোনেনি, সে শুধু দেখে গেছে বোনের বান্ধবীকে। সোনিয়াকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিবিড় সোনিয়ার দিকে এগিয়ে যায়। কাহির জানে নামিরা যেগুলো বলেছে সেগুলো সব সত্যি কথা, তবুও তার কাছে মনে হচ্ছে নামিরা প্রেগন্যান্সির কথা লুকিয়ে অন্যায় করেছে। কত বড় বজ্জাত হলে বরকে লুকিয়ে প্রেগনেন্ট হয়? সে কতই না বোকা ছিল, একটা পিচ্চি মেয়ে তাকে ঘোল খাইয়েছিল। এটা ভেবেই এখন তার দেয়ালে মাথা ঠেকতে ইচ্ছে করছে। কাহিরের কাছে একটা কথা মনে হচ্ছে, সব ভালো যার শেষ ভালো। বাচ্চাটা এসে ভালোই হয়েছে। নামিরাকে দ্বিতীয়বার পাওয়ার আশা তো আছে মনে। সে জানে নামিরাকে এবার সহজে পাওয়া যাবে না, তবুও সে চেষ্টা করবে। বাচ্চা হওয়ার কাহিরের কোনো রাগ নেই, তার রাগ এই জায়গায় যে নামিরা তাকে না জানিয়ে লুকিয়ে প্রেগনেন্ট হয়েছিল। তাকে বললে কি সে বাচ্চা নিত না? তারও তো ইচ্ছে করতো একটা বাচ্চা নিতে, কিন্তু বউ ছোট বলে সে নিতে চাচ্ছিল না। যদি বউয়ের কিছু হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, নামিরা একদিন বলেছিল বাচ্চা হলে সে আর তাকে ভালোবাসবে না, শুধু বাচ্চাটাকেই ভালোবাসবে। এই জন্যই সে বাচ্চা নেওয়ার ইচ্ছে মাটি চাপা দিয়েছিল। দেখেছো তোমার মেয়ে কত বড় বড় কথা বলে গেল। ছোট আপু, সে নাকি অন্যায় করেনি, সে অন্যায় করেছে 1000 বার। আমাকে না জেনে লুকিয়ে প্রেগনেন্ট হয়েছে। লুকিয়ে হয়ে তোমার এক দেখাতে লাইভ হয়েছে। ভবিষ্যতে হয়তো ওর রাগ ভুলে যাবে, তারপর আবার সব ঠিক হয়ে যাবে। অপরাধ নিবেন না আঙ্কেল, তবে ছোট মুখে একটা বড় কথা বলি, নামিরা যে একদিন সব ভুলে আপনাদের কাছে ফিরে আসবে এটা ভেবে নিয়ে থাকলে ভুলে যান। নামিরা কখনো আপনাদের ক্ষমা করবে না, আর না কাহির ভাইয়ের কাছে ফিরে আসবে। নামিরা একা থাকতে চায় তার মেয়েকে নিয়ে। আমরা এতটাও ভালোবাসলেও সে আমাদের থেকে দূরে থাকতে চায়। তাহলে বোঝেন, ও তো আপনাদের ঘৃণা করে, আপনাদের কাছে কিভাবে আসবে? সেদিন আপনারা ভুল নয় অন্যায় করেছিলেন। ভুলের মাফ করা গেলেও অন্যায় মাফ করা যায় না, অন্যায়ের শাস্তি হয়, মাফ হয় না। নামিরা যে সেদিন কিসের মধ্যে গিয়েছে সেটা হয়তো আপনারা ভাবেননি। সেদিন নামিরা হয়তো মরে যেতেও পারত, কিন্তু আল্লাহ সহায় ছিল বলে তার কিচ্ছু হয়নি। কাহির ভাই, আপনি একজন ডাক্তার, তাই আপনি এটা ভালো করে জানেন একটা নারীর বাচ্চা হওয়ার সময় তার পাশে নিজের পরিবার থাকা কতটা জরুরি। নামিরা তো মরেই গিয়েছিল, আমরা তো তাকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ দ্বিতীয়বারের মতো সহায় হয়েছিল নামিরার প্রতি, তাই তো মেয়ের জন্য তাকে আবার বাঁচিয়ে দিল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, মাফ করবেন। তবে একটা বার ভেবে দেখবেন, আমি যেটা বলেছি সেটা কিন্তু ভুল না। আমি ভুল কিছু বলিনি সোনিয়া, তোমার সব কথাই ঠিক। প্রেগনেন্সির কথাটা যদি নামিয়ে আমাকে বলতো তাহলে হয়তো এত সমস্যায় পড়তে হতো না আমাদের। ও যেহেতু আমাদের বাড়িতে থাকতে জেনেছিল তখনই আমাদের বলে দেওয়া উচিত ছিল। ও যেদিন জেনেছিল সেই দিন ওই ঝামেলাটা হয়েছিল। ও সকালে জেনেছিল আর সন্ধ্যায় ওই ঝামেলাটা হয়েছিল। ও যদি সকালেই সবাইকে বলে দিত তাহলে এত ঝামেলা হতো না। ও বলেনি, কারণ কাহির ভাইয়ার জন্য। আমার জন্য। হ্যাঁ, ভাইয়া আপনার জন্য। এমনিতেও ও আপনাকে না জানিয়ে প্রেগনেন্ট হয়েছিল। তারপর যদি আপনি ওর মুখ থেকে না শুনে বাড়ির অন্যান্য সদস্যের কাছ থেকে শুনতেন, তাহলে তো আপনি নামিরাকে হয়তো জিন্দাই কবর দিতেন। এই জন্য কাউকে বলেনি। আপনি আসলে আপনাকে বলতে চেয়েছিলেন, কিন্তু আপনি এসেই তো ঝামেলা শুরু করে দিয়েছিলেন। এবারে কিছুক্ষণ কথা বলে সোনিয়া নিজেদের রুমে চলে গেল। এখন বাজে 9:30। আর কিছুক্ষণ পরেই কাহিরের ফ্লাইট নিবিড়কে নিয়ে সে এয়ারপোর্টে চলে গেল। তারপর নিবিড় ফিরে এলো আর সে প্যারিসে চলে গেল। নামিরা বা কামিয়া এই বিষয়ে কিছুই জানতো না। কেটে গেছে আরো 3 দিন। এই 3 দিনে নামিরার মা, বড় মা, মেঝো মা সবাই এসেছে, কিন্তু নামিরা তাদের সাথে ভালো করে কথা বলেনি, আর না কামিয়াকে তাদের কাছে দিয়েছে। ঈদের ছুটি শেষ হয়ে গেলে নামিরা আবারও ব্যস্ত হয়ে পড়ল। সে সকালে অফিসে যায় আর বিকেল 4টায় ফিরে এসে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে রাতের রান্না করে।
পুরোটা সময় কামিয়া নামিরার কাছেই থাকে। এই 3 দিনে নামিরার কাহিরের কথা একটি বারের জন্য মনে পড়েনি। নামিরা কাহিরকে ভুলে থাকার জন্য সব সময় ব্যস্ত থাকে, কিন্তু নামিরার বজ্জাত মেয়েটা তাকে ভুলতে দেয় না। সারাক্ষণ শুধু পাপা পাপা করে ফ্যাস ফ্যাস করে কান্না করে, যেটা নামিরার সহ্য হয় না। 2-1 সময় রেগে মেয়েকে বকা দিলেও কাজ হয় না, সে আবারও পাপা পাপা করে। নামিরা বুঝতে পারে না কাহির কি এমন জাদু করলো এই মেয়ের ওপর যে 2 দিনে তার পাগল হয়ে গেল। নামিরার জানা মতে কাহির 3 থেকে 4 বার কামিয়াকে নিয়েছে। নামিরা তো কাহিরের কাছে খুব বেশি একটা থাকতেও দেয়নি, তাহলে কিভাবে এতটা মায়ে জড়িয়ে গেল? নামিরা বুঝতে পারলো না। নামিরা মেয়েকে কিছুক্ষণ আগেই একটা চড় মেরেছে, মেয়েকে চড় মেরে এখন নিজেই বসে বসে কান্না করছে আর কাহিরকে গালি দিচ্ছে। তার জন্যই নামিরা কামিয়াকে আঘাত করছে। সে যদি না থাকতো তাহলে তো তার মেয়েকে মারতে পারতো না। সে বারবার কাহিরের কথা বলায় সে রেগে মেরেছে। তার খুব কষ্ট হচ্ছে, সে কখনো মেয়েকে মারে না, একটা মাত্র মেয়ে হওয়ায় খুব ভালোবাসে তাকে। কিন্তু আজ সারা দিন একটু বেশি জ্বালিয়েছে কামিয়া, এই জন্যই তো মেরেছে, না হলে মারতো না। দেখতে দেখতে কেটে গেছে আরো 15 দিন। এই 15 দিনে কামিয়া নামিরার অর্ধেক জান বের করে দিয়েছে। সারাদিন শুধু তার পাপার কাছে যেতে চায়। নামিরা মাঝে মধ্যে বিরক্ত হয়ে বকা দিয়েছে, আবার কখনো কখনো ভালোভাবে বুঝিয়েছে তার বাবা আর ফিরে আসবে না, আবার কখনো কখনো মেরে দিয়েছে। এই 3 বছরে মেয়ের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয়নি। অথচ কাহিরের উপর রাগ করে বেশ অনেকবার কামিয়ার গায়ে হাত তুলেছে নামিরা। কামিয়া যখন তার বাবার জন্য কান্না করত, মাঝে মাঝে নামিরাও রাগে দুঃখে কষ্টে কান্না করে দিয়েছে। নামিরার মনে একটাই কষ্ট, যাকে জন্ম দিতে গিয়ে সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, সেই তাকে বোঝেনি। অবশ্য কামিয়ার এখনো বোঝার বয়সও না, তবুও নামিরা নিজের মনকে বুঝ দিতে পারে না। একজন সিঙ্গেল মাদার হিসেবে তাকে অনেক কথাই শুনতে হয়েছে, তবুও লোকের কথায় সে কান দেয়নি। মেয়েকে নিয়েই সে নিজের পৃথিবী তৈরি করেছিল, অথচ কাহির এসে সেটাও কেড়ে নিল। এজন্য কাহিরের প্রতি বেশি রাগ নামিরার। নামিরা যদি পারত তাহলে কাহিরকে খুন করে দিত, কিন্তু মেয়ের বাপ বিধায় সে এই কাজটা করতে পারছে না। তবুও সে মনে মনে ফোন দিয়ে আটতে রেখেছে। এই বাবা মেয়েকে সে একটা উচিত শিক্ষা দিবে। কামিয়াকে বোঝাবে মা না থাকার জ্বালা, কাহিরকে বোঝাবে ভালোবাসার মানুষটাকে দ্বিতীয়বার পেয়েও হারানোর জ্বালা। নামিরা শুধু সময়ের অপেক্ষায় আছে, একটা সুযোগ পেলে এই দুইজনের কেল্লাফতে করেই ছাড়বে। রান্নাঘরে নামিরা পেঁয়াজ কাটছে আর ভাবছে এই 15 দিনের কথা। নামিরার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ছে। সোনিয়া ঠিক বুঝতে পারছে না মেয়ের জ্বর এসেছে তাই কাঁদছে, নাকি পেঁয়াজের ঝাঁজের জন্য কাঁদছে। আজ সকাল বেলায় কামিয়ার খুব জ্বর এসেছে, জ্বরের জন্য কামিয়াও কাঁদছে আর আবার নামিরাও কাঁদছে। সেই সাথে সোনিয়ারা কান্না করছে। একসাথে এতদিন থাকার ফলে তাদের সবাই নামিরাকে আর কামিয়াকে ভীষণ ভালোবাসে। বলাই বাহুল্য কামিয়া তাদের শরীরের এক অংশ। কামিয়ার কিছু হলে তাদের মাথা ঠিক থাকে না। কাল রাতে যখন কামিয়া অনেক কান্না করছিল, তখন নেহা গিয়ে কামিয়াকে তার ঘরে নিয়ে এসেছিল এবং রাত থেকে সকাল পর্যন্ত তার কাছেই রেখেছিল। সকালবেলা গায়ে হাত দেয়াই দেখতে পাই তার গায়ে অনেক জ্বর। এর জন্য নামিরাকে বলে। কামিয়ার জ্বর এসেছে শুনে নামিরা জান জায়গায় অবস্থা। সে আজ বাড়িতেই ছিল, বাড়ি থেকে কোথাও যায়নি। কিছুক্ষণ আগে আদিত্য এসে কামিয়াকে চেক দিয়ে গেছে। আমি না ওই কাহিরকে খুন করব, দেখিস সোনিয়া। কেন, কি করেছে কাহির ভাইয়া? তুই ভাইয়া কাকে বলছিস? কেন, তোর বরকে? না মানে কামিয়ার আব্বুকে? আরে না না, কাহির ভাইকে। সোনিয়া আমি তো খুন করব, কিন্তু যাক বাবা, আমি আবার কি করলাম? কি করলে মানে? তুই কাহিরকে আমার বর বলি কেন? হ্যাঁ, কামিয়ার আব্বু বললি কেন তুই? আবার কাহিরকে তুই ভাইয়া কেন বললি? এসব প্রশ্নের উত্তর দিবি তুই? আরে রাগ করিস না বোন, আমি এমনিই তোর সাথে মজা করছিলাম। সেই কখন থেকে মুড অফ করে বসে আছিস, এজন্য আমার ভালো লাগছিল না, তাই তোকে রাগানোর জন্য এই কথা বললাম। প্লিজ মাফ করে দে। এই দেখ,
কানে ধরছি, আর তোকে রাগাবো না। তবে তুই যদি আবার মুখ গোমড়া করে বসে থাকিস তাহলে আবার রাগাবো, বলে রাখলাম। আমার মেয়েটার কত জ্বর এসেছে দেখেছিস, আর তুই আমায় হাসতে বলছিস? আমি কি করে হাসবো বল? আমার হাসির কারণটাই তো আজ অসুস্থ। ওকে সুস্থ করে তোল, তারপর আমি আবার হাসবো। তাছাড়া আমি আর হাসবো না। ওকে কি করে সুস্থ করে তুলবো বল? ও তো সারাদিন শুধু পাপার কাছেই যেতে চায়। আদিত্য ভাইয়া তো বললো ও যতক্ষণ না যেটা চাচ্ছে সেটা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ও সুস্থ হবে না। তুই প্লিজ একটাবার না হয় কাহির। ও যদি অসুস্থ হয়ে মরেও যায় তাহলে আমি ওকে মাটি দেব, প্রয়োজনে আমি নিজেও ওর পাশে মাটি হব। তবু আমি ওই লোকটার সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করব না। মাত্র কয়েকটা দিন হয়েছে এসেছে, অথচ আমাদের দুই মা মেয়ের মধ্যে 1000 কিলোমিটার দূরত্ব বানিয়ে দিয়েছে। এখন যদি ওকে সুস্থ করার জন্য আমি খবর দিয়ে নিয়ে আসি তাহলে ওর একটা মুড এসে যাবে না? ও এটা ভাববে যে ওকে ছাড়া আমরা অচল, আর কামিয়াও ওর প্রতি আরো বেশি আসক্ত হয়ে যাবে। এজন্য আমি চাই না ও আসুক আমাদের দুজনের জীবনে। কামিয়া হয়তো আর কিছুদিন কান্নাকাটি করবে, তারপর ঠিক হয়ে যাবে। ও ছোট আছে, এই জন্য দুঃখটা সামলাতে কিছুদিন দেরি হচ্ছে। আমি চাই না ও আবারও আসুক। আমাদের জীবনে আমরা দুজন যেমন ছিলাম তেমনই থাকতে চাই সারা জীবন। চাই না ওই লোকটাকে, যার জন্য আজ আমার শরীরে থাক। আর বললাম না। যাই হোক, ওর কথা আর মুখেও আনবি না সোনিয়া, তাহলে আমি কিন্তু তোদের রেখে চলে যাব অনেক দূরে। এতটাই দূরে চলে যাব যে আর জীবনেও ফিরে পাবি না আমায়। নামিরার কষ্ট ভরা কথা আর লাস্টে শক্ত হয়ে বলা কথাই সোনিয়া চুপ হয়ে যায়। আসলে তখন আদিত্য কামিয়াকে চেক করেছিল, তখন বারবার সামিয়া শুধু তার বাবার কথাই বলেছিল। তাই আদিত্য বলেছিল ওর বাবাকে এনে দিতে, তাহলে ও সুস্থ হয়ে যাবে। অনেকক্ষণ ধরে এই কথা নামিরাকে বলতে চাচ্ছিল, কিন্তু ভয়ে বলতে পারছিল না। সুযোগ বুঝে কথা বলাতেই নামিরা রেগে গেল। আসলেই কাহির 2 দিন এসে নামিরা আর কামিয়ার মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। তাদের দুজনের মধ্যে সবসময় লেগে আছে এক টুকরো দূরত্ব। নামিরা সেটা সহ্য হচ্ছে না। সে কামিয়াকে সে আগের মতো করেই চাই, যে কামিয়া নামিরাকে ছাড়া কিছুই বুঝতো না। পচা পাপা, তুমি আবার আমাকে ছেড়ে চলে গেছো কেন? কামিয়া কি করেছি? মামা ঠিক বলে তুমি পচা পাপা। এই জন্য সব সময় কামিয়ালের ছেলে আকাশের তালা হয়ে দাও। কামিয়াল তোমার সাথে কথা বলিবে না। কামিয়াল লাগ করেছে তোমার উপর। অসুস্থ কামিয়া জ্বরের ঘোরে বারবার পাপার জন্য কান্না করায় নামিরা তেলে বেগুনে জ্বলে উঠল। কত কষ্ট করে সে এই বাচালটাকে জন্ম দিয়েছে, তবুও ওই বাচালটা তার পাপার জন্যই কান্না করছে। জ্বরের ঘরে শুধু বাবার নাম করছে, একটা বারও মাকে খুঁজছে না। এবার সে রেগে বলে, আল্লাহ আমায় ধৈর্য দাও, না হলে আমি আমি ওই ওই ডাক্তার কাহিরকে খুন করে ফেলবো। 2 দিন হয়নি এসেছে, এর মধ্যে আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। জ্বরের ঘোরে আমাকে না খুঁজে ওকে খুঁজতেছে। আদিত্য তিশার সাথে দেখা করতে আবার এসেছে। এখন তিশা আর আদিত্য গলায় গলায় ভাব। তাদের দেখে বোঝার উপায় নেই যে তারা এতদিন বিবাহ বন্ধনে আবদ্ধ থেকেও দুইজন আলাদা ছিল। তিশাই ফোন করে আদিত্যকে আসতে বলেছে। কিছুক্ষণ আগেই নামিরা আবার কামিয়াকে চর মেরেছে, কারণ জ্বরের ঘোরে নামিরাকে না খুঁজে আবার কাহিরকে খুঁজেছে। এই জন্য কামিয়ার অবস্থা অতটাও ভালো না। কাহির যতক্ষণ না তার সাথে ভালোভাবে কথা বলছে বা তার কাছে না আসতে, ততক্ষণ পর্যন্ত ও সুস্থ হবে না। কামিয়া যে সুস্থ হবে না এমন না, তার সুস্থ হতে একটু সময় লাগবে। যদি কাহির আসে আর ওর পছন্দের জিনিস যদিও পেয়ে যায় তাহলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সে কেবল নামিরাতের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়েছে। ঠিক সেই সময় কাহির ফোন দিয়েছে। কি অবস্থা ব্রো তোর? কোনো রকম আছি ভালো। আদিত্য, ওইদিকের কি অবস্থা ভাই? আমার মেয়েটা কেমন আছে? আর আমার বউ? এই দিকের ভালো অবস্থা ভাই, তোর বউটা ভালো আছে, শুধু তোর মেয়েটাই একটু অসুস্থ। কি হয়েছে ভাই আমার মেয়ের? খুব বেশি অসুস্থ? আর আমার বউটা কি করছে? তোর বউ তোকে সারাদিন গালি দিচ্ছে ভাই, কারণ তোর মেয়ে জ্বরের ঘরে ওকে না বরঞ্চ তোকেই খুঁজছে। এই জন্য সারাদিন তোর বউ তোকে সাবান পাউডার ছাড়া ধুতে থাকছে। আমার মেয়ে জ্বরের ঘোরে আমাকে খুঁজতেছে? হ্যাঁ রে ভাই, তোকে খুঁজছে, সারাদিন শুধু পাপা পাপা করেই যাচ্ছে। এজন্য নামিরা রাগ করে 2-1টা সময় ওকে চড় থাপ্পড় মেরে বসেছে।
আবার পরে নিজেই কান্না করেছে। আমি দেশে আসবো আদিত্য, তাড়াতাড়ি আমার দেশে আসার ব্যবস্থা কর। সে কি, তোর কাজ তো এখনো শেষ হয় নাই? শেষ হওয়ার দরকার নেই। আমার কাজের আগে আমার মেয়ে। আমি তো কাজ করি আমার মেয়ের জন্য। যদি এই কাজের জন্য আমার মেয়ে না থাকে, তখন আমি কার জন্য কাজ করব বল? তাই বলে আর 2টা দিন পরেই তো তোর। 2 দিনের কথা বাদ দে। আমি যদি এখন দেশে না যেতে পারি, তাহলে আমি এখানে মরে যাব। আমার বুক ব্যথা করছে। মেয়ের কি অবস্থা কে জানে। তুই তাড়াতাড়ি একটা ইমার্জেন্সি টিকিট বুক কর। ভাইয়া 2টা দিন ধৈর্য ধরে থাক, নিজের কাজটা শেষ কর, তারপরেও আমি তো আছি এই দিকটায়। তুই থেকে কি হয়েছে? আমার মেয়ের জ্বর কমাতে পেরেছিস নাকি সারাতে পেরেছিস? আমি চেষ্টা করছি তো ভাই। তুই টিকিট বুক করবি কিনা বল, তাহলে আমি নিজেই নিজের ব্যবস্থা করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি টিকিট পাই কিনা। আদিত্য কাহিরের সাথে কথা শেষ করে আবার চলে গেল। তিশার সাথে না দেখা করে ভাগ্যক্রমে একটা টিকিট পেয়ে গেল কাহিরের জন্য। সেটা বিকাল 3টায় ফ্লাইট। কাহিরের বাংলাদেশ আসতে আসতে অনেক রাত হয়ে যাবে। আদিত্যই যাবে কাহিরকে আনতে। কাহির আপাতত কাউকে জানাতে নিষেধ করেছে। নামিরা যদি কোনোভাবে জেনে যায় কাহির দেশে আসছে, তাহলে কামিয়াকে সে মেরে ফেলবে। সে ভয়ে কাহির আদিত্য দুজনেই কাউকে জানানোর প্রয়োজন বোধ করেনি। এখন রাত 12টা কি 12:30 বাজে। নামিরা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছে। তার খুব কষ্ট হচ্ছে মেয়ের এই অবস্থা দেখে। মাঝে মাঝে মনে হচ্ছে কাহিরকে বলতে, আবার কাহিলের করা কাজ মনে পড়তেই সে পিছিয়ে যাচ্ছে। কামিয়ার গায়ে এখন জ্বর নেই বলাই বাহুল্য, হঠাৎ করেই তার গায়ের থেকে জ্বর গায়েব হয়ে গেছে আর সে খুব খুশি। বারবার বলছে তার পাপা আসছে, তার জন্য অনেক গিফট নিয়ে আসছে। নামিরা বুঝতে পারছে না এটা করছে সন্ধ্যার কিছুক্ষণ আগেই থেকে। দুপুর 2:30টায় এসে নিবিড় জোর করে কামিয়াকে নিয়ে গেছিল নিজের সাথে। নামিরা নিজেও আটকায়নি নিবিড়কে। নিবিড় ভালো। নিবিড় যদি বাবা বাসায় থাকতো তাহলে নামিরাকে বের হতে হতো না। প্রয়োজনে নামিরার সাথে নিবিড় বেরিয়ে আসতো, কিন্তু নামিরার ভাগ্য সহায় ছিল না বলে নিবিড় তখন বাসায় ছিল না। কোনো অপরাধ না করেও নিবিড় হাজার মাপ চেয়েছে নামিরার কাছে। নামিরা আদিত্য, সিফাত আর নিবিড়কে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছে না। নিবিড় এসে দিয়ে যাওয়ার কিছুক্ষণ পর থেকে কামিয়া এই অদ্ভুত ব্যবহার করছেন। কামিয়া কখনো রাত 10টা পর্যন্ত জেগে থাকে না, অথচ আজকে সে রাত 10টা পর্যন্ত তার বাবার জন্য অপেক্ষা করছে। তারপর রাগ করে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ আগের ঘটনা। নিবিড় নিজের রুমে একা একা শুয়ে গান শুনছিল। ঠিক সেই সময় কাহিরের ফোন আসলো। নামিরা চলে যাওয়ার পর থেকে কাহিরের সাথে খুব কম কথা বলে নিবিড়। খুব প্রয়োজন ছাড়া কথাই বলে না সে। কাহির নিজেও বেশি একটা কারোর সাথে কথা বলে না। হঠাৎ করেই কাহিরের ফোন আসায় বেশ অবাক হয় নিবিড়। নিজের অবাকতার বেশ রেশ কাটিয়ে ফোন তুলতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসে কাহিরের কথা। নিবিড়, আমার মেয়ে অসুস্থ, ওর জ্বর এসছে। জ্বরের ঘোরা নাকি শুধু আমাকে খুঁজছে, আর তোর বোন নাকি রাগ করে ওকে মারছে। আমি বাসায় আসছি, এয়ারপোর্টে আছে। তুই ওকে তোর কাছে নিয়ে আয়, তারপর আমার সাথে ভিডিও করে কথা বলিয়ে দে। আমি পারবো না, আমার বোন এটা পছন্দ করে না। তুমি তার আর তার মেয়ের। নিবিড় প্লিজ, রাগ করে এমন করিস না। কামিয়া সত্যি অনেক অসুস্থ, অন্য কেউ নয়। ভীষণ জ্বর আসছে, তুই নিয়ে আয় ভাই ওকে। আমি ওকে একটু দেখতে চাই, একটু কথা বলতে চাই। আমি আমার বোনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না ভাইয়া। ও তোর ভাগ্নি হয়, ওর কিছু হয়ে গেলে কিন্তু তুই নিজের মনকে বুঝ দিতে পারবি না। আমি তো এমনিতে বেঁচে থাকিও নাই। ইমোশনাল ব্ল্যাকমেল করছো? প্লিজ তোর পায়ে পড়ে ভাই, আর 15 মিনিট পর আমার ফ্লাইট। আমি 15 মিনিটের 5 মিনিট আমার মেয়ের সাথে কথা বলতে চাই। ওকে ঠিক আছে। কথাটা বলেই কামিয়াকে নিয়ে আসে নিবিড়। তারপর ভিডিও কল করে কাহিরকে। কাহির নিজেও নিবিড়ের ফোনের অপেক্ষায় ছিল। সে কল করতে কাহির সময় ব্যয় না করে ফোনটা রিসিভ করে। তারপর কামিয়াকে উদ্দেশ্য করে বলে, আমার আম্মুর কি হয়েছে? আমার আম্মুর এমন অবস্থা কেন? তুমি আমার সাথে কথা বলিবে না, কামিয়া লাগ করেছে। আমি খুব সরি জান বাচ্চা, আর এমন হবে না।
এই দেখো বাবা, কানে ধরেছি। আমি ঘুরে চলে আসছি মাম্মা। বাপের এমন আহ্লাদি কথায় ফুপিয়ে কেঁদে ওঠে কামিয়া। তারপর পাপাকে উদ্দেশ্য করে বলে, মাম্মা ঠিকই বলে, তুমি আমাদের একটু ভালোবাসো না, এই জন্য সব সময় না বলে চলে যাও। তুমি পচা পাপা, তুমি একটু ভালো পাপা নও। আমি সরি মাম্মা, আমি আমি খুব সরি। বুঝতে পারিনি আমি আমি না বলে চলে যাবো। আমার মাম্মা এত কষ্ট পাবে, আমি প্রমিস করছি মাম্মা। আর কখনো তোমাকে না বলে কোথাও যাবো না। প্লিজ জান বাচ্চা, কান্না থামো। তোমার কান্না দেখে তোমার পাপার অনেক কষ্ট হচ্ছে। না, কান্না থামাবো না। তুমি খুব পচা, আমি তোমার সাথে আলি দিয়েছি, আর কথা বলবো না। তোমার জন্য আমি অনেক খেলনা কিনেছিলাম মাম্মাম। যেহেতু তুমি আমার সাথে আড়ে দিয়েছো, তাই ভাবছি ওগুলো অন্য কোনো বেবিকে দিয়ে দেবো। কিছুক্ষণ দুইজন এইভাবে খুনসুটি করতে করতে কাহিরের ফ্লাইটের সময় হয়ে আসলো। তাই সেও কথা শেষ করে প্ল্যানে উঠে পড়ল। অন্যদিকে কামিয়া তার নিবিড় মামার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে মায়ের কাছে চলে গেল। কামিয়ার জ্বর অনেকটাই কমে গেছে দেখে নামিরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু বারবার তার পাপা আসছে কথা শুনে তার মাথায় রক্ত উঠে গেলেও সে কিছু বলেনি। তার ভাষ্যমতে কামিয়া এটা নিজের মনকে বুঝতে দেওয়ার জন্য বলেছে, কিন্তু সে তো আর জানে না তার মেয়ে আকাম ঘটিয়ে এসেছে। রাত 1টা বাজে। এখন নামিরাকে কলিং বেল একাধারে কেউ একজন বাজিয়ে চলেছে। নামিরা প্রথমে যেতে না চাইলেও বিরক্ত হয়ে সে দরজা খুলতে গেল। দরজা খুলে সে তো অবাক, কারণ তার সামনে স্বয়ং দাঁড়িয়ে আছে ডক্টর আফনান খান কাহির। অনেকক্ষণ জার্নি করার ফলে কাহির অনেকটাই ক্লান্ত। সেই নামিরাকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে ঢুকে পড়ল। নামিরা দরজা আটকে কাহিরের সামনে দাঁড়াতেই কাহির বলল সে একটু পানি খাবে। কোথা থেকে যেন নামিরার একটু সহানুভূতি জাগলো, তাই সেও পানি আর রাতে বানানো রুটি আলু ভাজি খেতে দিল কাহিরকে। কাহিরের খাওয়া হয়ে গেলে নামিরা বলল, খাওয়া দাওয়া শেষ, এবার আপনার বাসায় যান। আমি একটু আমার মেয়ের সাথে দেখা করতে চাই। ও আপনার মেয়ের না, মিস্টার আফনান খান কাহির। ও শুধুমাত্র কায়নাত খান নামিরার মেয়ে। প্লিজ নামিরা, আমি শুধু চোখের দেখা দেখিয়ে চলে যাব। পাশার নামিরার মন গলল না। সে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ শব্দ করে আটকে দিল। আর কাহির সে দরজার সামনে দাঁড়িয়ে আর্তনাদ করতে লাগলো। কায়নাত, প্লিজ আমার মেয়ের সাথে একটাবার দেখা করতে দে। আমি একটাবার চোখের দেখা দেখিয়ে চলে যাব। আমি তোদেরকে বিরক্ত করব না, আমি শুধু একটুখানি দেখব। আমি এতটা পথ জার্নি করে এসেছি শুধুমাত্র আমার মেয়ের সাথে দেখা করার জন্য। প্লিজ কায়নাত, আমার মেয়েটাকে একটুখানি দেখতে দে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমার মেয়েকে না দেখলে আমি মারা যাব। প্লিজ কায়নাত, তোর পায়ে পড়ে আমি, প্লিজ একটাবার দেখতে দে। তখন আমার মেয়েটার কতটা জ্বর অবস্থা রেখেছিলাম, এখন একটু দেখতে দে। সকালের ব্যস্ত কোলাহল, রাস্তার গাড়ির হর্ন শোনা যাচ্ছে, ঘড়ির কাঁটার টিকটিক শব্দে জানান দিচ্ছে এখন 9টা বাজে। সবকিছু মিলিয়ে এক নতুন পরিবেশ সৃষ্টি করেছে। নামিরার সারা রাত ঘুম হয় নাই। ঘুম হবে কি করে? তার প্রিয় মানুষটা যে সারা রাত দরজার ওপাশে বসে মেয়ের সাথে দেখা করার জন্য আহাজারি করেছে। সে লোকের সামনে যতই বলুক তাকে ঘৃণা করে, অথচ সে তাকে ঘৃণা করতে পারে না। নামিরা এখনো কাহিরকে সেই আগের মতোই ভালোবাসে, শুধু প্রকাশ করে না। কাহির যদি তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য 24 ঘন্টা সময় দিত, তাহলেও সে কাহিরের সাথে থাকতো না। যেখানে বিশ্বাস নেই সেখানে না থাকাই ভালো। নামিরা সারা রাত দরজার এপাশে বসে কাহিরের আর্তনাদ শুনেছে আর মুচকি মুচকি হেসেছে। কেন জানি তার কাহিরের কষ্টে অনেক খুশি লাগছে। মাঝ রাতে যখন কাহির দরজা ধাক্কাতে ধাক্কাতে ডুকরে কেঁদে উঠেছিল, তখন নামিরার বুকের মধ্যে কোথাও একটা প্রশান্তির হাওয়া ভেসে গেছিল। সে ছাড়াও তার মেয়েকে আরো একজন নিঃস্বার্থভাবে ভালোবাসে, এটা ভেবেই যেন তার খুশিতে চোখে পানি চলে এসেছিল। কাহির যতই কামিয়াকে ভালোবাসুক না কেন, নামিরা জীবনেও কামিয়াকে কাহিরের কাছে থাকতে দিবে না, আর না নিয়ে থাকবে। তারা সকলে মিলে 4 ঘন্টায় যতটা না কষ্ট দিয়েছিল, আর তার হিসাব সে মৃত্যুর আগ পর্যন্ত তাদের কষ্ট দিয়ে প্রতিশোধ করবে। সোনিয়া আর নেহা, প্রীতি এরা দরজা খুলে দিতে চেয়েছিল, কিন্তু নামিরার জন্য খুলতে পারেনি। নামিরা এখন ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে।
এই সুযোগে সোনিয়া দরজা খুলে দিয়েছে। দরজার সামনে কাহির এখনো আগের মতো করে দাঁড়িয়ে আছে, চোখ দুইটা লাল, এলোমেলো চুল, একেবারে পাগল পাগল লাগছে কাহিরকে। নামিরা মাত্র ফ্রেশ হয়ে রুমে এসেছিল, এমন সময় কাহিরকে দেখে সে থমকে যায়। পরিবারটি থাকা কাহিরকে এমন অবস্থায় দেখে তার নিজেরও অনেকটা খারাপ লাগে, তবুও সে কিছু বলে না। কাহিরের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে সে কামিয়ার কাছে যায়, তারপর টেনে তুলে ওয়াশরুমে নিয়ে যায় ফ্রেশ করানোর জন্য। কাহির এতক্ষণ নামিরার সবকিছু পর্যবেক্ষণ করছিল। কাহির সোনিয়াকে একটা ভেজা তোয়ালে আনতে বলল। সোনিয়া এনে দিলে সে হাত মুখ পরিষ্কার করে ততক্ষণে কামিয়া চলে এসেছে। অন্য সময় হলে হয়তো কামিয়া কাহিরকে দেখলে দৌড়িয়ে তার কাছে চলে যেত, কিন্তু এখন আর যাচ্ছে না। সোনিয়া বেশ অবাক হয়ে কামিয়াকে দেখে, যে মেয়ে বাপের শোকে জ্বর বাঁধিয়ে অসুস্থ হয়ে বসেছিল, সে নাকি এখন বাবাকে দেখেও তার কাছে যাচ্ছে না। নিশ্চয় নামিরা কিছু বলছে না, না হলে কামিয়া এভাবে বসে থাকতো না বাবাকে দেখে। কাহির নিজেও কিছুক্ষণ নামিরার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো। এই বাচালটা কিছু একটা করেছে তার মেয়েকে, এটা ভেবে সে কামিয়ার পাশে বসলে কামিয়া ছ্যাত করে বলে ওঠে, তুমি কামিয়ার কাছে আসবে না। আমি কি করেছি মা? আমি তো তোমার অসুস্থতার কথা শুনে চলে এসেছি, একটু তো দেরি করিনি। বাপের আহ্লাদি কথায় ফুপিয়ে কেঁদে উঠল কামিয়া, তারপর বলতে লাগলো, তুমি তো কামিয়াকে কথা দিয়েছিলে নাতে চলে আসবে, তাহলে আসোনি কেন? আমি অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছিলাম, তুমি আসোনি তাই কামিয়া লাগ করেছি। মেয়ের অভিমানের কথা শুনে আরো কষ্ট পায় কাহির। সে তো রাতে এসেছিল, কিন্তু তার বউ তার মেয়ের কাছে আসতে দেয়নি। নামিরাকে কামিয়ার কাছে দোষী না করে সে হালকা হেসে বলে, হ্যাঁ, একটু লেট হয়ে গেছিল, কারণ কামিয়ার পাপা কামিয়ার জন্য তার পছন্দের নীল পলিশ কিনে নিয়ে আসছিল, এই জন্য। নেল পলিশের কথা শুনে কামিয়া খুশিতে নেচে ওঠে। কান্না ছেড়ে সে তার পাপাকে মানাতে ব্যস্ত থাকে। তুমি সত্যি কথা বলছো? আমার জন্য নেল পলিশ নিয়ে আনতো? হ্যাঁ, নিয়ে তো এসেছিলাম, কিন্তু কামিয়া তো আমার উপর রাগ করেছে, এজন্য আমি ভেবেছি এগুলো অন্য কাউকে দিয়ে। কাহিরের সম্পূর্ণ কথা শেষ করতে দেয় না কামিয়া, তার আগে সে রেগে বলতে থাকে, আমার জন্য নিয়ে এসেছো, এখন আবার বলছো লোককে দিয়ে দিবে। তোমার সাথে এবার একেবারে আলি। চলো মাম্মা, আমরা নানাল বাড়ি যাই। কথাটা বলে নামিরার হাত ধরে রুম থেকে বের হতে চায় কামিয়া, কিন্তু বের হতে পারে না, কারণ তার আগে কাহির কামিয়াকে কোলে তুলে নেয় আর কামিয়ার কাছে সরি বলে। কিন্তু কামিয়া রাগ কমায় না। সোনিয়া সবাইকে নিয়ে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, তাদের তিনজনের আলাদা একটু সময় কাটাতে স্পেস দিয়ে গেছে। যদিও তারা সবাই জানে কাহিরকে কিছুক্ষণ পরে নামিরা সাবান ছাড়া ধুয়ে তাকে তার ফ্ল্যাটে পাঠিয়ে দিবে, তবুও তারা স্পেস দিয়ে দিয়েছে। অনেক চেষ্টা করেও যখন মেয়ের রাগ ভাঙাতে পারে না, তখন কাহির একটা গানের লাইন ধরে, লক্ষ্মী সোনা রাগ করে না, একটু হাসো প্লিজ, ভাল লাগে না আর হবে না, করছে যে প্রমিস। গানের তালে তালে সুযোগ বুঝে নামিরার অনেকটা কাছে চলে এসেছে কাহির। কাহিরের কোলে কামিয়া, কামিয়া খিলখিল করে হাসছে। কাহির কামিয়ার রাগ ভাঙানোর জন্য গানটা গাইলেও নামিরাকে অনেক বিরক্ত করছে। গানের তালে তালে মেয়ের সাথে নাচছে, তার কাছে এসে বারবার চুমু খাচ্ছে যেখানে সেখানে, কখনো কখনো তাকে জড়িয়ে ধরে রাখছে। মেয়ের সাথে এসে হাজার চেষ্টা করেও ছাড়াতে পারছে না। নামিরা বুঝে উঠতে পারছে না এই হাতির গায়ে এত শক্তি কোথা থেকে এসেছে। কাল তো সে অনেকটাই জার্নি করে এসেছে, তার উপর সারা রাত ঘুমায় নাই, তাও এই লোকটার সাথে সে পেরে উঠছে না। বাধ্যতামূলক ওইভাবেই থাকতে হচ্ছে। কাহির কখনো ঠোঁটে, কখনো ঘাড়ে, আবার কখনো মাথায় কিস করছে, যেটা সহ্য হচ্ছে না নামিরার। নামিরা মনে মনে ফোন দিয়ে আসছে কাহিরকে কিভাবে জ্বালানো যায়, তার থেকে তার মেয়েকে কেড়ে নিয়েছে, একে তো এত সহজে ছাড়বে না নামিরা। কিছুক্ষণ পর সে বাঁকা হাসে, তারপর সে নিজেই কাহিরের সাথে সঙ্গ দিয়ে গিয়ে ওঠে। একটু পরে ভাঙবে প্রমিস, এটাই তোমার স্বভাব। তোমার মনে আমার জন্য ভালোবাসার অভাব। নামিরার কণ্ঠে গান শুনে বেশ অবাক হয় কাহির। নামিরা কখনো গান গায় না, গান নাচ এসব তার খুব অপছন্দের একটা জিনিস, কিন্তু হঠাৎ করে সঙ্গে গান গেয়ে উঠাই
বেশ অবাক হয়, তারপরও সে কিছু বলে না। নামিরা এবার কাহিরের কাছ থেকে কামিয়াকে নিয়ে বলে, বাইরে দেখো, 2টা লাগেজ আছে। সেই 2টা লাগেজে তোমার জন্য তোমার পাপা অনেক গিফট আনেছে। যাও, সেগুলো দেখে আসো। আমার তোমার পাপার সাথে কিছু কথা আছে। কামিয়া নামিয়ার কথা শুনে খুশিতে লাফাতে লাফাতে ঘরের বাইরে চলে যায়। কামিয়া চলে যেতে নামিরা ঘরের দরজা বন্ধ করে দেয় শব্দ করে। তারপর কাহিরের কাছে আসে। কাহিরের মনে মনে অনেক ভয় করছে, তবুও সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সারা রাত জ্বালিয়েছে বাচালটা, এখন যদি আবার জ্বালাতে আসে তাহলে কানের নিচে 2টা দিয়ে দেবে। হোক না তার বউ, তাতে কি যায় আসে। আগে নিজের রাগটা মিটিয়ে নেবে। সে জানে সে অন্যায় করেছে, তার জন্য বিগত 4টা বছর সে অনেক শাস্তি পেয়েছে। মানুষের সব থেকে শান্তি হচ্ছে মানসিক শান্তি। সেই মানসিক শান্তি যখন অশান্তি হয়, তাহলে তার থেকে বেশি শাস্তি হয়তো এই পৃথিবীতে আর একটা নাই। নামিরা চলে আসার পর থেকে তার সেই মানসিক শান্তিটা হারিয়ে গেছিল। সে অনেক চেষ্টা করতো নামিরাকে ভোলার, কিন্তু ভুলতে পারতো না। প্রতিটা রাত সে জেগে থাকতো, কখনো কখনো ডুকরে কান্না করতো, আবার কখনো কখনো ঘুমের ওষুধ খেয়ে মরার মতো পড়ে থাকতো। এগুলো কি শাস্তি না? এগুলোই সব থেকে বেশি শাস্তি। গায়ে ব্যথা দিয়ে শাস্তি দিলে হয়তো খুব জোর 5-7 দিন ব্যথা থাকে, কিন্তু হৃদয়ে ব্যথা লাগলে সে ব্যথা তাড়াতাড়ি যেতে চায় না। নামিরাকে আজও সে আগের মতোই ভালোবাসে কাহির। সে রাগের বশে অমনটা করে ফেলেছিল। আপনি কেন ছুঁয়েছেন আমায়? আমার ইচ্ছে হয়েছে তাই। এখন কি আমাকে আপনার ইচ্ছায় চলতে হবে? নামিরার প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু কিছু বলছে না। কারণ আছে, কাহিরকে এখন জ্বালাতে হবে, কিন্তু সে যে সেই সুযোগটা পাচ্ছে না। কাহির তার কাছেই আসছে না। কাহির যদি তার কাছে না আসে তাহলে তো সে নিজের উদ্দেশ্যে সফল করতে পারবে না। এজন্য সে এবার প্রচুর রেগে যাবার অভিনয় করে চুমু খাওয়ার ওই বিষয়টা নিয়ে। কাহিরের উপর রাগ ঝাড়তে লাগলো। কাহির নিজেও রেগে গেল সেই জন্য। সে তার বউকে চুমু খেয়েছে, তার জন্য এত কথা শুনতে হচ্ছে। সে এবার প্রচন্ড রেগে গেল। নামিরার অধরের ওপর এক প্রকার হামলে পড়ল। নামিরা এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে এবার কাহিরকে কিস ব্যাক করতে লাগলো। কাহির প্রথমে বেশ অবাক হয়েছে নামিরার এভাবে কিস ব্যাক করায়। তারপরও সে কিছু না বলে নামিরার সাথে সায় দিতে লাগলো। কাহির নামিরাকে কিস করতে করতে বিছানার উপর ফেলে দিল। তারপর নিজেও তার উপর শুয়ে পড়ল। কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে কাহির নিজের সাদা রঙের শার্টটা খুলে ফেলল। তারপর আবারও নামিরার উপর হামলে পড়ল। পুরুষালী হাতের সংঘর্ষণে নামিরা নিজেও অস্থির হয়ে উঠল, তবু নিজের উদ্দেশ্য থেকে এক চুল পরিমাণও নড়ল না। পুরুষালী অদম্য ইচ্ছেগুলো যখন তুঙ্গে উঠল, ঠিক সেই সময় নামিরা বাধা দিল কাহিরকে। এমন একটা সময় নামিরার বাধা দেওয়ায় বেশ বিরক্ত হলো কাহির। একে তো ফাজিলটা নিজেই তার কাছে ডেকেছে, এখন আবার নিজেই সরে যাচ্ছে। বিষয়টা বুঝতে পেরে যেই না নামিরাকে ধরতে যাবে, তার আগেই সে কাহিরের শার্ট নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। কাহির এবার বেশ বুঝতে পেরেছে নামিরা তাকে জ্বালানোর জন্য এটা করেছে। নিজের বোকামিতে কাহির নিজেই নিজেকে মারতে ইচ্ছে করলো। সে কি করে ভেবেছিল বাচালটা তার কাছে নিজেকে সঁপে দিবে, এত অন্যায় করার পরেও? এমন একটা সময় নামিরা বাধা দিয়েছে যে কাহির নিজেকে দমিয়ে রাখতে পারছে না। কথায় আছে না, পুরুষ মানুষকে জব্দ করতে চাও তাহলে বিছানায় নিয়ে যাও, সব কিছুই দাও, কিন্তু মেল আইটেম না দিয়ে চলে যাও, তাহলে পুরুষ মানুষ জব্দ হয়ে যাবে। কাহির এখন ঘন ঘন লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছে। মিনিট 3 পরে নামিরা ওয়াশরুমের দরজা হালকা ফাঁক করে কাহিরকে উদ্দেশ্য করে বলে, তুই যদি এখন আমাকে ছোঁয়ার চেষ্টা করিস তাহলে তোর বাপ 3টা না, না না, তুই আর আমার আব্বা বাদে এই পৃথিবীতে যত ছেলে আছে সবাই তোর বাপ। উল্টো পাল্টা কথা না বলে বেরিয়ে আয়। তোর একদিন কি আমার যে কদিন লাগে। আমি বেরিয়ে আসলে তুই কি করবি? হ্যাঁ, শুধু একবার বেরিয়ে আমার সামনে আয়, তারপর দেখাচ্ছে আমি কি করব। আমি বলেছিলাম রেসপন্স করতে, তুই আমাকে কাছে ডেকেছিস, আবার তুই আমাকে এমন একটা সময় সরিয়ে দিয়েছিস যে আমি এখন পাগল হয়ে যাচ্ছি। আমি কি আপনাকে আগে এমন করেছিলাম নাকি আপনি আগে করেছিলেন এমন? আমি খেয়েছিলাম, কিন্তু তুই রেসপন্স করলি কেন? আমি বাইরে বেরোলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন তো? আমি সব পারি, কিছুক্ষণ আগে যখন পেরেছি এখনো পারবো। আমি বাইরে আসলে আপনি কিন্তু আমায় ছুতে পারবেন না। ঠিক আছে শোনা, তুই বাইরে আয়। শোনা বলছেন, আপনার মতলবটা তো ঠিক ভালো ঠেকছে না। তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়, আজ তোকে দেখে নেব।
নামিরা নিজেও আর কথা বাড়ায় না। এবারই তো আসল চাল চালতে হবে। নামিরা কাহিরের সেই শার্টটি পরে আছে, যেটি কিনা নামিরার হাঁটুর একটু উপরে ঠেকেছে। নামিরা কাহিরের দিকে এগিয়ে আসছে আর শার্টের বোতাম দুইটা খুলে বলছে। খুব গরম লাগছে আজকে। কাহির হাঁ করে তাকিয়ে আছে নামিরার দিকে। নামিরা দুটো বোতাম খুলে নির্দিষ্ট স্থান কিছুটা আগলা করে রেখেছে কাহিরের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কাহিরের দৃষ্টি সেই জায়গায় থেমে আছে। সে বারবার শুকনো ঢোক গিলছে। এবার নামিরা কাহিরের অনেকটা কাছে চলে আসে। নামিরাকে কাহিরের কাছে আসতে দেখে কাহির খাটের উপর বসে পড়ে। নামিরা খাটের এক সাইডে পা রেখে কাহিরের উপর ঝুঁকে বলে, আমার কি দেখবে বলছিলে না হানি, তা দেখে নাও না। আমি কিছু দেখবো না, তো প্লিজ শর্ট খুলিস না, আমি চলে যাচ্ছি। এ কথা বলে হয় নাকি হানি? তুমি না কিছুক্ষণ আগেই বলে আমায় দেখে নে। আমি মজা করে বলছিলাম, তুই প্লিজ আমার সামনে থেকে সর। আমি কাম অন বেবি, তুমি এতটা দুর্বল? তোমার সামনে তোমার বউ সবকিছু আলগা করে বসে আছে আর তুমি কিছুই করছো না। ঠিক কতটা বজ্জাত হলে একটা মেয়ে এইভাবে বলতে পারে সে নাকি দুর্বল? সে দুর্বল নাকি অন্য কিছু সেটা তো সে বোঝাতো, কিন্তু এমন একটা কথা বলেছে যেটার জন্য সে বোঝাতে পারছে না। কাহির যেই না নামিরার কাছ থেকে চলে যেতে অমনি নামিরা কাহিরকে পেছন থেকে জড়িয়ে ধরে তারপর আবারও বলতে থাকে, ইস, কি দেখে যে তোমার মতো দুর্বল পুরুষের প্রেমে পড়েছিলাম আল্লাহই জানে। ভাবা যায় আমি নাকি তোমাকে পাওয়ার জন্য বিষ পর্যন্ত খেয়েছিলাম। আমি যদি আগে জানতাম তুমি এমন দুর্বল, তাহলে জীবনেও আমি তোমায় বিয়ে করতাম না। নামিরা, বইন, প্লিজ চুপ কর, ছাড় আমাকে, আমি চলে যাচ্ছি। নামিরা কাহিরের এমন অবস্থা দেখে কাহিরকে ছেড়ে দেয়। কাহিরকে ছেড়ে দেওয়ার সাথে সাথে কাহির নামিরা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর নামিরার বুকের বা পাশের হালকা খয়েরি রঙের তিলের ওপর নিজের সর্বশক্তি দিয়ে একটা কামড় মারে। তারপর নামিরাকে কোনো কিছু বলতে না দিয়ে চলে যায়। নামিরা অশ্রুসিক্ত চোখে কাহিরের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর সে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে কাহিরের শার্ট ফেলে দেয়। সাবান নিয়ে নিজের সর্বশরীরে ঘষতে থাকে। এই মুহূর্তে নামিরাকে দেখলে যে কেউ পাগল বলবে, কারণ সে পাগলের মতো সারা গায়ে সাবান মাখছে। তার সারা শরীরে কাহিরের দেওয়া ভালোবাসার চিহ্ন আর ছোঁয়া লেগেছে, যেটা সে মানতে পারছে না। তাই তো সে পাগলের মতো সারা শরীর সাবান শ্যাম্পু দিয়ে ঘষতে থাকছে। তবু কাহিরের গায়ের গন্ধ তার গা থেকে যাচ্ছে না। প্রায় 3 ঘন্টা শাওয়ার নেওয়ার পরে নামিরা বেরিয়ে আসে। অনেকক্ষণ শাওয়ার নেওয়ার ফলে চোখ দুইটা লাল হয়ে আসে। শাওয়ার নেওয়ার ফলে নাকি কান্নার ফলে ঠিক বুঝতে পারছে না সোনিয়া। তবে সে কাহিরকে দেখে অনেক কিছু আন্দাজ করেছে, তাদের মধ্যে কিছু না কিছু হয়েছে। এটাই কেটে গেছে আরো কয়েকটা দিন। নামিরা প্রচুর অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। নামিরার প্রচুর জ্বর এসেছে, এজন্য সে হসপিটালে ভর্তি। নামিরার সাথে সোনিয়ার মা আছে, কারণ নামিরা এখন সিলেটে। নামিরার গায়ে যখন হালকা জ্বর অনুভব করেছিল, নামিরা তখন সে ছুটি নিয়ে সিলেটে চলে আসে। 15 দিনের ছুটি নিয়েছে, এখানে এসেছে আজ 4 দিন। ঢাকা থেকে সিলেট আসার একটাই কারণ, তার অসুস্থতার কথা সে কাউকে জানাতে চায় না। নামিরা এখন বেশ অনেকটাই সুস্থ। নামিরাকে আজকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। নামিরাকে নিতে স্নেহা আর সোনিয়ার বাবা এসেছে। রিসেপশনের সবকিছু মিটিয়ে নামিরাকে নিয়ে তাদের বাসায় চলে গেল। সকাল সকাল সোনিয়াদের বাড়ি রান্নার ধুম পড়েছে। রান্না করছে সোনিয়ার দাদি শুক্তারা বেগম, আর তাকে সাহায্য করছে সোনিয়ার ছোট চাচি ইশারা বেগম। সোনিয়ার বাবারা 2 ভাই, তাদের কোনো বোন নেই। সোনিয়া বাবা মায়ের একটাই মেয়ে, আর তার চাচার একটা মেয়ে স্নেহা, সোনিহা আর স্নেহা। চাচাতো বোন হলেও তাদের মধ্যে আপন বোনের মতো মিল। তারা সবাই একসাথেই থাকে। নামিরাকে সবাই খুব ভালোবাসে। নামিরার বাচ্চা হওয়ার সময় সোনিয়ার চাচি বাসায় ছিল না, এই জন্য সে যেতে পারেনি। তবে নামিরা যখন সোনিয়াদের বাসায় এসেছিল, তখন সে একা হাতেই সবকিছু সামলেছিল। নামিরার পছন্দ অপছন্দের সবকিছুর খবর তার কাছে আছে। নামিরা বাড়ি আসার সব থেকে বেশি খুশি সে নিজেই হয়েছে। নামিরা যেদিন এসেছিল সেদিন তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আজকে বাসায় আসবে
আজকে সে নিজে হাতে রান্না করতে চেয়েছিল, কিন্তু শুক্তারা বেগম বলল সে রান্না করবে, তাই সে পাশে বসে তাকে হেল্প করছে। পাশের ঘর থেকে হয়েছে এর আওয়াজ আসছে, সেখানে রয়েছে সোনিয়া, তিশা, নেহা, প্রীতি, কামিয়া আর দিয়া। কামিয়াকে নিয়েই তার হইচই করছে, ঘর থেকে শব্দ আসছে। সোনিয়া কামিয়াকে বলছে, কামিয়া শোনা, তোমার পাপা কেমন দেখতে জানো? কেমন দেখতে? প্যাঁচার মতন। মোটেও আমার পাপা প্যাচাল মতো দেখতে না, প্যাচাল মতো তোমার পাপা দেখতে। আমার পাপা অনেক সুন্দর, মেলা বেতে হ্যান্ডসাম। অ্যানসাম কথার অর্থ কেউ প্রথমে বোঝেনি, পরে যখন বুঝলো তখন সবাই কামিয়াকে কাতুকুতু দিতে লাগলো আর হাসাহাসি করতে লাগলো। তাদের কথা শুনে ইশারা বেগম ও শুক্তারা বেগম নিজেও হাসেন। কামিয়াকে এমন প্রাণ খুলে হাসতে দেখে তারা সবাই অনেক খুশি। নামিরা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে কামিয়া খুব বেশি কান্না করত। ইশারা বেগম আজও ভুলতে পারে না সেদিনকার কথা, যেদিন নামিরার হসপিটালে ভর্তি হওয়ার দ্বিতীয় দিন চলছিল। কামিয়াকে 2 দিন ধরে রাখলেও সেদিন আর রাখা যাচ্ছিল না, অনেক বেশি কান্নাকাটি করছিল, যার জন্য ইশারা বেগম কামিয়াকে নামিরার কাছে নিয়ে গেছিল। সেদিন অসুস্থ অক্সিজেন মাস্ক পরিহিত নামিরার বুকে মাথা রেখে কামিয়া কান্না করতে করতে বলেছিল, আর কতক্ষণে বলে ছুঁয়ে তাকাবে মাম্মা? 2 দিন হয়ে গেল তুমি কামিয়ার সাথে কথা বলুনি। তুমি কি কামিয়ার উপর নাক করিছ? না করিলে কামিয়া সরি। তুমি তাড়াতাড়ি উঠে পড়ো মাম্মা, কামিয়া তোমার সব কথা শুনিবে, আর অবাধ্য হইবে না। আমি পাপার কাছে দাই বলে তুমি নাক করিছ? আচ্ছা, আমি আর পাপার কাছে যাব না। কামিয়া সব সময় মামার কাছে থাকবে, সে আর পাপার সাথে কথা বলবে না। কামিয়ার পিঙ্কি প্রমিস দিচ্ছি, কামিয়া এবার মাম্মার সব কথা শুনিবে। নামিরার জ্ঞান ছিল মেয়ের সব কথা সে শুনেছে। সে মেয়ের একটা কথার উত্তরও দিতে পারেনি, সে বলতে পারেনি, না সোনা, মাম্মা তোমার উপর রাগ করেনি, তুমি প্লিজ এভাবে সরি বলো না। মাম্মার কষ্ট হয় তো সোনা, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমার বুকে ফিরে আসবো মা, কান্না করো না আর। তুমি তোমার পাপার কাছে যাও, এতেও আমি রাগ করিনি। তোমার পাপা যা করেছে আমার সাথে করেছে, তোমার সাথে তো কিছু করেনি। সে তো এখন তোমাকে নিজে থেকেও বেশি ভালোবাসে। নামিরা শুধু নীরবে চোখের পানি চলে গেছে আর মনে মনে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে হয় তাড়াতাড়ি সুস্থ করে দাও, না হলে তো তুলে নাও আমায়। আমি আমার মেয়ের এই কষ্ট নিজের চোখে দেখতে পারছি না। সেদিন কামিরার কথা শুনে ইশারা বেগম সহ অনেকের চোখে পানি চলে এসেছিল। এইটুকুনি একটা বাচ্চা আর তার মায়ের অসুস্থতায় অনেক কষ্ট পাচ্ছে। তাদেরকে অবাক করে দিয়ে কামিয়া আরও একটা কাজ করে, সে তার হাত 2টা এক জায়গায় করে মোনাজাতের মতো ধরে উপরের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আল্লাহ আমার মাম্মাকে তাড়াতাড়ি ভালো করে দাও। কামিয়া তার মাম্মার হাসি অনেক মিস করছে, কামিয়া তার মাম্মাকে তার কাছে ফিরিয়ে দাও প্লিজ। কামিয়া তোমাতেও পিঙ্কি প্রমিস দিচ্ছি, কামিয়া দুষ্টুমি করিবে না। এতটুকু বলেই সে থামে। তারপর তার মা তাকে সূরা ফাতিহা শিখিয়েছিল, সেটা পাঠ করে যদিও স্পষ্টভাবে বলতে পারছিল না আর মাঝে মাঝে ভুল যাচ্ছিল, তবুও সেটা পড়ে তার মায়ের গায়ে ফুঁত দিয়ে দেয়। কামিয়া অনেকটাই ছোট, যার জন্য সে ভালোভাবে বলতে পারছিল না, তবুও যতটুকু পেরেছিল ততটুকুই বলেছিল। বাচ্চাদের তো সব কিছু মনে থাকে না, তাও সেখানে মনে রেখে যে তার মায়ের মাথায় ফু দিয়ে দিয়েছে, এটাই অনেক। ইশারা বেগম অনেকটাই অবাক হয়েছিল, এতটুকু একটা বাচ্চা মেয়ে কি সুন্দর করেই না তার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। কামিয়া তার মায়ের মাথার ওপর হাত রেখে আদরের স্বরে বলে, কামিয়া আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি, এবার তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি এখন বালি যাচ্ছি, কাল আবার আসবো, ওকে মাম্মা। কথাটা বলে মায়ের কপালে আবারও একটা চুমু খায়। তারপর তারা বাসায় চলে আসে। কিছু কিছু জিনিস সারা জীবনের জন্য মনে দাগ কেটে যায়। কামিয়ার বলা কথা আর তার করা কাজ ইশারা বেগমের মনে দাগ কেটে দিয়েছে।
এসব ভাবতে ভাবতে সে শাশুড়িকে রান্নায় সাহায্য করছিল। সেই সময় বাহির থেকে গাড়ির আওয়াজ আসে। গাড়ির আওয়াজ পেয়েই সে ছুটে চলে যায় বাহিরে। গাড়ি থেকে নামিরা, নেহা, সোনিয়ার মা, সোনিয়ার বাবা আর তার স্বামী নামে। নামিরাকে দেখে বোঝার হাল নেই যে সে অসুস্থ ছিল। সেই আগের মতো হাসি খুশি ভাবে এসে তাকে জড়িয়ে ধরলো। অথচ যেই দিন এসেছিল সেদিন ড্রয়িং রুম পার হতে না হতেই সে জ্ঞান হারিয়েছিল। কি ব্যাপার মামনি, তোমার চোখে পানি কেন? কতটা শুকিয়ে গেছিস তুই, চোখের নিচে কালি পড়ে গেছে। কি একটা অবস্থা হয়েছে তোর। আগে তো এমন ছিলিস না। আগেরবার যখন এসেছিলি তখন তো কত মোটা ছিলিস, এবার এমন হয়ে গেছিস কেন? কি যে বলবো না মামনি, আমি নাকি মোটা ছিলাম? আমি তো আগাগোড়াই এমন। তোমার চোখে হয়তো সমস্যা হয়েছে। হায়, মামুনের সাথে ইয়ার্কি মারছিস? আমার চোখের সমস্যা হয়েছে তাই না? আসলে একটু চিকন হয়ে গেছি, এই কয়েকদিন না অসুস্থ ছিলাম। একটুও না, অনেকটাই খারাপ হয়ে গেছিস। এখন যা, ফ্রেশ হয়ে খাবার দেব। এখন আমি কিছু খাবো না মামনি, কিছুক্ষণ আগেই ওষুধ খেয়ে এসেছি। কোনো কথা শুনতে চাই না। এখানে আর যে কয়দিন আছিস সে কয়দিন আগের মতো করে তারপর পাঠাবো। অনেক কষ্টে 5 কেজি ওজন কমিয়েছি মামনি। এখন প্লিজ আমায় মোটা হতে বলো না। এবার মোটা হতে গেলে আর ওজন কমে কমে না গো। মোটা হওয়া ভালো পাগল, মোটা হলে সুন্দর দেখতে লাগে, বউ বউ লাগে, বাচ্চার মায়ের মতো লাগে। আর চিকন থাকলে বিবাহিত লাগে না, মনে হয় না যে তোর একটা বাচ্চা আছে, অবিবাহিত লাগে। অবিবাহিত লাগলে তো ভালো। নামিরা যখন ইশারা বেগমের সাথে কথা বলছিল তখন শুক্তারা বেগম বেরিয়ে আসে। তারপর নামিরার কথার উত্তর দিয়ে বলে, কিসের ভালো? হ্যাঁ, তোর একটা মেয়ে আছে। যতই তোর স্বামীর সাথে তোর সম্পর্ক ভালো না থাকুক, ডিভোর্স তো হয়নি না, সেই হিসেবে তুই এখনো তার বউ। তুই এখনো নাক ফুটাসনি কেন? ফুটানো ছিল, বাট নাকফুল না পরানোর কারণে ফুটাটা বন্ধ হয়ে গেছে। নামিরা একথা শুনে শুক্তারা বেগম পাশে থাকা তার ছেলেকে বলে, রাশেদ, একটা ভালো সুই নিয়ে আসবি, আর সুন্দর দেখে একটা ডায়মন্ডের নাকফুল নিয়ে আসবে। আজকে ওর নাক ফুটাই দিব। শুক্তারা বেগমের কথা শুনে সোনিয়ার ছোট চাচা রাশেদ বলল, ঠিক আছে মা, এমনিতে আমি এখন বাইরে যাচ্ছিলাম, আসার সময় নিয়ে আসব। শোন, ভালোভাবে চেক করে নিয়ে আসবে। ঠিক আছে মা, ভালোভাবে চেক করে নিয়ে আসব। আর বাজারের সব থেকে সেরা নাকফুল তোমার পুতিনের জন্য নিয়ে আসব। ওকে, খুশি? হ্যাঁ। রাশেদ মিয়া ছেলে যাচ্ছিল, কিন্তু শুক্তারা বেগম কিছু একটা ভেবে আবার পেছন থেকে বলে ওঠে, রাশেদ শোন, এরকম 5টা নাকফুল নিয়ে আসবি। শুনলাম নেহার নাকি বিয়ে হয়ে গেছে, তার ওপর তিশার তো অলরেডি হয়ে গেছে, তাও ছুকরির নাক ফোড়ন করেনি। দিয়ারও বিয়ে হবে, আবার প্রীতি, তারপরে সোনিয়া, এদের একসাথে ফুটিয়ে দেব। কষ্ট করবে একজন কেন, করলে সব কয়টাই করতে হবে। ওরা সবাই এক বয়সে, অথচ নামিরা এক বাচ্চার মা, আর ওদের এখনও বিয়েই হয় নাই। খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করব না। তুই 5টা নিয়ে আসিস। 5 টাকাও নিয়ে আসবে? হ্যাঁ, আমি কি করেছি? আমার জন্য নিয়ে আসবে তুমি? বাবা, আমিও নাক ফোড়ন করব। ঠিক আছে সোনা মা, এখন ভিতরে যাও। সময় কত তাড়াতাড়ি চলে যায়। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেলের আংশিক ডুবে যাওয়া সূর্যের লাল আভায় ছাদের চারিদিকে রঙিন হয়ে উঠেছে। ছাদের চালির উপর বসে আছে নামিরা। চালি দেখলে তার একটা কথা মনে পড়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। চালিটা দেখে তার মনে পড়ে গেছে সেই রাতের কথা। ছাদের ওপর শুয়ে সুতো পরাচ্ছে শুক্তারা বেগম। বয়স তার 70 পেরিয়েছে, অথচ চোখের জ্যোতি এখনো কমেনি। বর্তমানে যুগে সবাই নাক কান পার্লারে ফোটায়, অথচ সোনিয়া আর স্নেহার বেলায় উল্টোটা। তার দাদি সুই দিয়ে নিজে হাতে ফোড়ন করে দিয়েছিল, আজ আবার নাক ফোড়ন করবে। প্রথমেই পালা আসলো নামিরার। সে এতক্ষণ সবাইকে বোঝাচ্ছিল যে সে সবার পরে ফোন দিবে, কিন্তু সবাই তার সাথে বেইমানি করে। দাদিকে বলল, দাদি, নামিরা আগে ফোটাতে চাচ্ছে, তুমি আগে নামিরাকেই ফুটিয়ে দাও।
ও মা, তাই নাকি? তাহলে তো ভালোই। ছুকরি তো ফোটাতে চাচ্ছিল না, এখন সবাই ফোটাচ্ছে, দেখে সবার আগে নিজেই। মিথ্যে কথা দাদি, আমি ফুটাতে চাইনি, ওরা সবাই মিথ্যে বলছে। আমি না হয় মিথ্যা কথা বললাম, তাই বলে সবাই বলবে? শুকতারা বেগম আর কোনো কথা না বলে নামিরার কাছে চলে গেল। নামিরা সুই দেখেই চলে যেতে চাচ্ছিল, কিন্তু সোনিয়ার মা আর চাচি মিলে নামিরাকে ধরে রেখেছে। নামিরার নাকে যেই না শুধু সুই চালান দিয়েছে, অমনি সে নিজের গায়ের সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠেছে। তার চিৎকার শুনে কামিয়া তো কেঁদে ফেলেছে, আর বাকিরাও ভয় পেয়েছে। পাষাণ শুকতারা বেগমের মন গলেনি, সে নিজের মতো করে এক এক করে সবার নাকফুল দিয়ে দিয়েছে। কামিয়ার কান অনেক আগেই ফোটানো ছিল, না থাকলে আজই ফুটিয়ে দিত। নামিরা এখন পুরোপুরি সুস্থ, শুধু মাথাটা একটু ব্যথা করছে, তাই সে ব্যালকনিতে একা একা বসে আছে। আর কামিয়া সে সোনিয়াদের সাথে রুমের মধ্যে তার পাপাকে নিয়ে ঝগড়া করছে। মূলত সোনিয়া বলেছে তার বাবার গায়ে নাকি গন্ডারের চামড়া, হাজার বললেও মারলেও তার গায়ে লাগে না। এটা শুনেই কামিয়া ক্ষেপে গেছে। সে নিজেও এক তালে সোনিয়ার সাথে ঝগড়া করে যাচ্ছে। নামিরার হাতে ফোন, তার চোখ অদূরে থাকা চাঁদটার দিকে। সে চাঁদটাকে আস্ত করে বলল, জানিস চাঁদ, তুই আর আমি একই রকম, তবে পার্থক্য কি জানিস? তোকে হাজার মানুষ ভালোবাসে আর আমাকে কেউ ভালোবাসে না। তুই যদি একদিন না উঠিস তাহলে তোর খোঁজ অনেক মানুষ নেয়, অথচ আমার খবর কেউ নেয় না। বাকি কথা আর শেষ করতে পারল না, তার আগে তার মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে চোখ রাখলে দেখতে পায় একটা আননোন নাম্বার থেকে কল আসছে। প্রথমে ভাবলো ধরবে না, কিন্তু একবার না, দুইবার না, 25 বার কল আসার পর অবশেষে কলটা রিসিভ করলো। অপর পাশে ধৈর্যশীল ব্যক্তিকে কিছু বলতে না দিয়েই নিজে বলা শুরু করলো, কে ভাই আপনি? এতবার কল দিচ্ছেন, দেখতে পাচ্ছেন না আমি ধরছি না? তাহলে কেন বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করছেন? আপনার কি ঘরে বউ নেই যে অন্যের বউকে ডিস্টার্ব করছেন আপনি? আরও কিছু বলতে যাচ্ছিল নামিরা, কিন্তু অপর পাশ থেকে ভেসে আসা গুরু গম্ভীর কণ্ঠটা শুনে সে থেমে গেল। অন্যের বউকে ডিস্টার্ব করছি না, নিজের ঘরের বউকে ফোন দিয়েছে মেয়ের সাথে কথা বলার জন্য। কাহিরের কণ্ঠ শুনে নামিরা অনেকটাই অবাক হলো। এ তার নাম্বার পেল কোথা থেকে? কে করলো তার সাথে এত বড় বেইমানি? সে অবাক হয়ে এ সবই ভাবছিল। ওপাশ থেকে কাহির আবারও বলে ওঠে, আমার মেয়ে কোথায়? আমার মেয়ের কাছে ফোনটা দে। নামিরা এবার অনেকটাই অভিমান হলো, সেই সাথে রাগও হলো। ফোন দিয়েই ভালো মন্দ জিজ্ঞাসা না করেই মেয়েকে খুঁজছে। নামিরা অভিমানের ঠেলায় বলল, দেবো না আমি আমার মেয়ের কাছে। কে হন আপনি? কোন অধিকারে আমার মেয়ের সাথে কথা বলবেন? কামিয়ার মাম্মার হাজবেন্ডের অধিকারে। কামিয়ার মাম্মার হাজবেন্ড অনেক আগেই মরে গেছে। সরি, আসলে আমি কিছু শুনতে পাচ্ছি না। কি বললি? বললাম কামিয়ার বাবা মার। আর একটা উল্টাপাল্টা কথা শুনতে চাই না। কামির কাছে নিয়ে যাও, আমি ওর সাথে কিছু কথা বলবো। পারবো না। প্লিজ কায়নাত, একটু সহায় হও, মরে যাচ্ছি আমি। কাহিরের সাথে কথা বলছিল নামিরা, ঠিক সেই সময় ওখানে উপস্থিত হয় কামিয়া। কামিয়ার কাছে নামিরা ফোন দিয়ে একটু দূরে সরে যায়। কামিয়া ফোন কানে নিতেই শুনতে পায় তার পাপার কথা। কামিয়া কথা বলতে বলতে রুমে চলে আসে, আর নামিরা সেখানে বসে থাকে। প্রায় আধা ঘন্টা পর কামিয়া এসে নামিরার কাছে ফোন দিয়ে চলে যায় ঘুমাতে। নামিরা বেশ অবাক হয় কামিয়ার এমন ব্যবহারে। সে বুঝতে পারে না যে কামিয়ার তাকে ছাড়া কেন ঘুমাতে গেল। মূলত কাহির নিজেই বলেছে নামিরাকে ডিস্টার্ব না করতে, সে অসুস্থ তাই। কামিয়াও বাধ্য মেয়ের মতো বাবার কথা শুনেছে। ভোর 6টা, এখনো সূর্যটা ভালোভাবে ওঠেনি। নামিরা কামিয়াকে নিয়ে ছাদে হাঁটাহাঁটি করছে। সোনিয়ার মা ও চাচি উঠে সকালে নাস্তা বানাচ্ছে। তাদের বাড়ির কলিং বেল একাধারে বেজে চলেছে। সোনিয়া বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে দরজা খুলতেই অবাক হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে তার অফিসের বস নিবিড়, তার পাশে দাঁড়িয়ে আছে কাহির, আদিত্য, আহাদ। সে দরজা থেকে সরে যেতেই তারা ভেতরে ঢুকে।
আদিত্যকে দেখে সোনিয়ার মা বাহিরে আসলে আদিত্য তার পা ধরে সালাম করে এবং কাহিরকে পরিচয় করিয়ে দেয়। বলে এরা তার বন্ধু, তার সাথে কিছুদিন সিলেটে থাকবে, ঘোরাঘুরি করবে, তারপর ফিরে যাবে। একথা শুনে সোনিয়ার মা কিছু বলল না, হাসি মুখে সোনিয়াকে বলল তাদের 4 জনকে ঘরে নিয়ে যেতে। ঘরে যেতে যেতে কাহির এক ফাঁকে সোনিয়ার কাছে জিজ্ঞেস করে নামিরার কথা। যখন শোনে নামিরা ছাদে আছে তখন আর কথা না বাড়িয়ে সে ছাদে চলে যায়। নামিরা কামিয়াকে 2 হাতে ধরে ঘোরাচ্ছিল। ছাদে পা দিতেই মা মেয়ের এমন দৃশ্য দেখে কাহির নিজের পকেট থেকে ফোন বের করে কয়েকটা ছবি এবং কয়েক সেকেন্ডের একটা ভিডিও করে, তারপর তাদের কাছে চলে যায়। আমাকে কষ্টে রেখে তুই মামি মিলে হাসাহাসি করা হচ্ছে। আমাকে কি আপনাদের সাথে একটু নেওয়া যায় না ম্যাডাম? আচমকা কাহিরের কণ্ঠ শুনে নামিরা সেদিকে তাকাতেই কাহিরকে তাদের দিকে আসতে দেখে নামিরা অনেকটাই অবাক হয়। কামিয়া কাহিরকে দেখে তার পা জড়িয়ে ধরে। কাহির কামিয়াকে কোলে তুলে নিয়ে সারা মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিতে থাকে। নামিরা মনে মনে অনেক খুশি হলেও হয় না। এই মানুষটার সাথে সে থাকতে চায় না, অথচ এই মানুষটা শুধু তার কাছে আসে। কতই না দূর ছাই করেছে, তবুও ফিরে আসে। এই তো সেদিন রাতের ঘটনা। এমন কোনো ঘটনা নেই যে কাহিরকে কষ্ট দেওয়ার জন্য বলেনি, তবুও স্যাসরাটা চলে এসেছে। নামিরা মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। কামিয়া কাহিরকে বলে ওঠে, পাপা তুমি এসেছো? কামিয়া তোমাকে অনেক মিস করেছি। আই লাভ ইউ পাপা। কামিয়া তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার মাম্মাকে অনেক বেশি মিস করেছি। আই লাভ ইউ টু মাম্মা। পাপাও তোমাকে অনেক ভালোবাসে। এই কথা শুনে অবুঝ কামিয়া কাহিরকে বলে, মাম্মাকে ভালোবাসো না? এই কথা শুনে দুজনেই চমকে তাকায় কামিয়ার দিকে। নামিরা কামিয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কাহির একবার নামিরাকে আগা গোড়া পরখ করে কামিয়াকে বলে, নিজের হার্টকে কেউ ভালো না বেসে পারে? কাহিরের এই উক্তি শুনে নামিরা বিরক্ত সূচক দৃষ্টি ফেলে কাহিরের দিকে, যে কিনা তার দিকে তাকিয়ে আছে। নামিরা কিছু একটা ভাবে, তারপর কামিয়াকে বলে, কে যেন তার মাম্মাকে পিঙ্কি প্রমিস করেছিল যে সে তার মাম্মার সাথে সব সময়ই থাকবে, তার পাপার কাছে আর যাবে না। তাহলে এখন কেন তার পাপার কাছে গেল? নামিরার কথা শুনে কামিয়ার হাসি হাসি মুখটা অন্ধকারে ছেয়ে যায়। তারপর কাহিরের কোল থেকে নেমে এসে নামিরার কোলে উঠে যায়। তারপর নামিরাকে মানানোর জন্য বলে, কামিয়া সলি, কামিয়া আর পাপার কাছে যাবে না, তুমি লাভ করো না। মেয়ের এমন অন্ধকার মুখ দেখে নামিরার ভালো লাগে না, তাই সে হেসে মেয়ের গালে চুমু খেয়ে বলে, আমি রাগ করিনি তোমার পাপার কাছে যাওয়ায়, তবে হ্যাঁ রাগ করবো যদি তুমি বেশি দুষ্টুমি করো। ঠিক আছে, বেটি দুধ তুমি করবো না। সত্যি কথা তো, তুমি এইখান থেকে নিচে চলে যাওয়ার পর পাপার সাথে বেশি দুষ্টুমি করবে না তো? না করবো না, সত্যি বলছি। তাহলে যাও এবার পাপার কাছে, আমি নিচে যাচ্ছি। আটটা। নামিরা কামিয়াকে কোল থেকে নামিয়ে দেওয়ার পর কামিয়া কাহিরের কাছে চলে যায়। তারপর নামিরা ছাদ থেকে নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে কাহির বলে ওঠে, এখানে আসার মানে কি? কাহিরের এই প্রশ্নের উত্তর দেওয়ার ভয়ে নামিরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল, না হলে কাহিরকে অনেক কিছুই শুনিয়ে দিত। সে জানাতে চাচ্ছে না নিজের অসুস্থতার কথাই মানুষটার সাথে। সে দীর্ঘশ্বাস ফেলে নরম সুরে আস্তে করে বলে, আর কয়েকদিন পর কামিয়ার জন্মদিন। প্রত্যেক বছর কামিয়ার জন্মদিন এখানেই পালন করি, তাই অগ্রিম চলে এসেছি। কামিয়ার জন্মদিনে আমি নিজের হাতে সবকিছু বাজার করে রান্না করি। এবার ভেবেছি নিজের হাতে কেক বানাবো, তাই অগ্রিম চলে। কামিয়ার জন্মদিন অক্টোবর মাসের 12 তারিখে, আর তুই যেদিন এসছিস সেদিন ছিল সেপ্টেম্বর মাসের 26 তারিখ, মানে মেয়ের জন্মদিনের 15 দিন আগে। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। তুই অসুস্থ, নিজের অসুস্থতার কথা আমার কাছ থেকে লুকানোর জন্য তুই এখানে চলে এসছিস। আমাকে এতটা পর করে দিস না কামিয়ার মাম্মা। আমি জানি আমি বিশ্বাসের অযোগ্য, কিন্তু ভরসা করতে পারিস। নামিরা কাহিরের সম্পূর্ণ কথাটা এড়িয়ে গেল। তারপর কাহিরকে বলল,
মেয়ের সাথে কথা শেষ হয়ে গেলে নিচে আসুন, ফ্রেশ হয়ে খেয়ে নিন, তারপর একটু রেস্ট নিন। আপনাকে তো আর একটু পর বেরোতে হবে, তাই না? কোথায় বেরোবো আমি? কেন, বাসায় যাবেন? নিন, তাড়াতাড়ি কথা শেষ করে নিচে আসুন, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রেস্ট নিন, তারপর চলে যাবেন। আমি আসতে পেরেছি, তুই আমাকে বিদায় করার জন্য লেগে পড়েছিস। কথাটা বলে নামিরা আর দাঁড়ালো না। সে দ্রুত পায়ে নিচে চলে আসলো। নিচে চলে এসে সে আরো অবাক হলো এখানে তার ভাইদের দেখে। ঘড়ির কাঁটায় তখন সকাল 9:30 বাজে। নামিরা নিচে এসে ভাইদের দেখে অবাক হয়েছিল, তবে তাদের সাথে কোনো কথা না বলে আবার নিজের রুমে চলে গিয়েছিল, আর বের হয়নি। এখন সবাই সকালের খাবার খাবে, এই জন্য সোনিয়ার মা মহিমা বেগম নামিরা ডাকতে গেল। রুমের ভেতর ঢুকে যখন দেখলো নামিরার রুমে নেই, তখন ব্যালকনিতে গেল। গিয়ে দেখলো নামিরা সেখানেই বসে দূরের পাহাড় দেখায় মগ্ন। মহিমা বেগম নামিরার পেছনে দাঁড়িয়ে তার ঘাড়ে হাত রাখতে নামিরা চমকে তার দিকে তাকায়। নামিরার চোখে পানি দেখে রহিমা বেগম বিচলিত হন। কান্না করছো কেন মা? কি হয়েছে? কাহি এসেছে বলে কি? রহিমা বেগমের কথা শেষ করতে দিল না নামিরা, তার আগেই বলে উঠল,